নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর ডিম নিক্ষেপ, পিছিয়ে গেল রাষ্ট্র নির্বাচন, 3 ঘন্টার টানা বৃষ্টিতে জনদুর্ভোগে রাজধানীবাসী, সম্ভাব্য প্রার্থীদের মতামত নিচ্ছেন তারেক জিয়া। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমি কাউসার খোকন। কাউসার ভাই, এই মাসেই নির্বাচন হওয়ার কথা ছিল, রাষ্ট্র নির্বাচন অনেকদিন পরে রাষ্ট্র সেবা প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মাঝখানে আপনার পোষ্য কোটা নিয়ে যে কোটাগুলো ছিল সে কোটা নিয়ে আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন ছিল। ছাত্রদল গতকাল সকালে একটা সংবাদ সম্মেলন করেছে, তারপর অন্যান্য দলগুলো করেছে, তারা নির্বাচন স্থগিত করার কথা বলছিল। সর্বশেষে আপনার রাষ্ট্র কর্তৃপক্ষ এটা স্থগিত করেছে, নতুন তারিখ ঘোষণা করছে। এ নিয়ে আপনার কাছে আপডেট কি আছে? ধন্যবাদ কাজল ভাই। কাজল ভাই, আপনি জানেন যে কয়েকদিন ধরে শিক্ষকদের ক্লাস বর্জন, একাংশের নির্বাচন দায়িত্ব পালন না করার ঘোষণা, কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থান, তো এইসব বিষয় নিয়ে নির্বাচন কমিশনের মধ্যে একটু নাড়া সৃষ্টি হয়। তারা বিষয়টা ভাবেন, পাশাপাশি অস্থিরতা সৃষ্টি হয় ভোট গ্রহণ নিয়ে ক্যাম্পাসের মধ্যে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে শিক্ষকদের একাংশ এবং কর্মকর্তাদের ক্যাম্পাসে মানববন্ধন করেন। তারা শিক্ষকরা অভিযোগ করেন তাদের গায়ে হাত তোলা হয়, শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি, হাত তোলে তাদেরকে বহিষ্কারের দাবি জানান। তো মানে একটা অস্থিরতা সৃষ্টি হয়। তো এই যে বিচার না হওয়া পর্যন্ত তারা এই নির্বাচনে কোনো দায়িত্ব পালন করবে না বলে ঘোষণা দেয়। এর মাঝখানে ছাত্র দল সহ 5টি প্যানেল অর্ধশত স্বতন্ত্র প্রার্থী দুর্গাপূজার পর নির্বাচন করার জন্য সুপারিশ করেন বা দাবি জানান। এইসব দাবি দাবার প্রেক্ষিতে এবং এই নির্বাচন কমিশন গতকাল, এখানে ব্যতিক্রম ছিল যে নির্দিষ্ট সময় যা ছাত্র শিবির তারা কিন্তু নির্বাচন সেটা এই দাবি দাবার পরেও নির্বাচন কমিশন একটু ভাবতে শুরু করেন। তারপর হচ্ছে তারা কি করেন, 2.5 ঘন্টা বৈঠক শেষে একটা সিদ্ধান্ত নেন যে 21 দিন নির্বাচন পেছানো যায়। যে নির্বাচনটা আপনার হওয়ার কথা ছিল 25 সেপ্টেম্বর, সেটা পিছিয়ে 16 অক্টোবর করার সিদ্ধান্ত নেন। এটা আপনার ছাত্র শিবির মেনে নেননি। তারা চাচ্ছে নির্দিষ্ট সময় নির্বাচন হোক, সেটা চাচ্ছে। তাদের রিয়াকশন হচ্ছে, তারা অভিযোগ করছে ছাত্র দল এবং অন্যান্য দলদের স্বতন্ত্র প্রার্থীদের সুবিধা দেওয়ার জন্য এই নির্বাচন পেছানো হয়েছে। তারা এই নির্বাচন মানেন না। তারা আপনার বেলা 3টা ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোট নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে যে ব্যানারে করছে সম্মিলিত শিক্ষার্থী জোট ব্যানারে, তারা 25 সেপ্টেম্বরই নির্বাচন দাবি করেন এবং সম্ভবত রাতেও রাষ্ট্রতে তারা মিছিল বার করে, রাতেও তাদের বিক্ষোভ মিছিল চলে ক্যাম্পাসে। সেই নির্বাচন তাদের দাবি একটাই যে 25 সেপ্টেম্বরই নির্বাচন। যেহেতু পিছিয়ে দিচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গি কেমন? এখন পিছিয়ে দেওয়াটা কি যেমন যৌক্তিকতা দেখানো হয়েছে? পূজা শুরু হয়ে গেছে অলরেডি, 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সম্পূর্ণ হবে পূজা। তার আগে তো পূজা প্রস্তুতি হয়, মহালয়া শেষ, তারপরে যা যা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া আপনার আরেকটু সময় চেয়েছে, তারপরে আপনি বিসর্জন হচ্ছে 2 অক্টোবর। তারপরে আপনার এর মধ্যে সে শিক্ষকের উপরে গায়ে হাত তোলা হয়েছে, কিছু শিক্ষকদের দাবি দেওয়া, সবকিছু মিলে আপনি এই সিদ্ধান্তটা কেমন দেখছেন? নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে আপনার 16 দিন না পেছানোর, কাজল ভাই, ব্যাপার 21 দিন পেছানোর, যেটা আমি সবসময় নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার পক্ষে, কিন্তু এখানে হচ্ছে একটা যে আমাদের ধর্ম একটা বিষয়, এটা দুর্গাপূজা প্রতিদিন আসে, অনেক বড় একটা উৎসব, সারা বছরে একটা বড় উৎসব হিন্দু ধর্মের। তো এটাকে আমাদের শ্রদ্ধা বা জানানো উচিত। আর পাশাপাশি যেহেতু অনেকগুলো সমস্যা, অনেকগুলো কারণ, একটা কারণে না, তা নির্বাচন এটা পেছনে যেতেই পারে। কিন্তু আপনার প্রথম প্রশ্নতে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, উত্তর যেটা দিলেন যে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব ছিল, এই বড় উৎসবের ক্যালেন্ডার তো 1 বছর আগেও ছিল। তাহলে তখন নির্বাচন কমিশন মানে রাষ্ট্র যে কমিটি নির্বাচন যারা করবে তাদের মাথায় নিশ্চয় ছিল যে এখানে আপনার 22 তারিখ থেকে পূজার আনুষ্ঠানিকতা, 22-23 তারিখ থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। তারপরে এখানে শুধু তো অনেক তো আমাদের হিন্দু ভাই বোনেরা শিক্ষার্থী রয়েছে রাষ্ট্রতে, তাদেরও ব্যাপার আছে। তারা যদি ভোটের দ্বারা তাদের প্রচার করবে নাকি তাদের উৎসবে যোগদান করবে? তো এখানে অভিজ্ঞতার অভাবকে আপনি বলবেন নাকি এটা তারা মাথায় নেয়নি? এটা আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আপনার হয়তো বা ওইদিকে খেয়াল রাখেন নাই।
আর হচ্ছে আপনার পূজা তো 2 তারিখে শেষ হয়ে যেত, তো ওইটাতেও তারা ভেবেছিল বা সম্ভব হয়েছিল। কিন্তু এখানে শুধু পূজা একটা কারণ না, এখানে আরো অনেকগুলো কারণ যুক্ত হয়েছে। তো সবকিছু কারণ মিলেই হয়তো বা তারা চিন্তা করছেন যে নির্বাচনটা পিছানো উচিত। আপনার মতামত হচ্ছে যেটা ভালোই হয়েছে নাকি? কারণ কোনো দল যদি ভালো অবস্থানে থাকে, পিছিয়ে দিলে তো তার উপরে প্রভাব পড়ার কোনো সুযোগ নাই। এটা তো একটা নির্বাচন, তো একটা বড় একটা কাজ, হ্যাঁ, সেই কাজটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করা উচিত। তো এটা যখন আপনি বিশৃঙ্খলা হবে বা আপনার যখন বলবে যে আপনার শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন না, এরকম যখন সমস্যা দেখা দিবে, আশঙ্কা দেখা দিবে, তখন আপনি যদি শিক্ষকরা সেইখানে কাজ না করেন, তা আপনি নির্বাচন পরিচালনা করবেন কিভাবে? হ্যাঁ, তাহলে সবার যখন আপনার একটা বিষয় ব্যাপার কি, যখন আপনার মেজরিটির ডিমান্ড থাকে যে এই জিনিসটা আমার প্রয়োজন, তখন আমার সেদিকে খেয়াল রাখতে। আপনি যখন একদম বিভাগে প্রধান হিসাবে কাজ করবেন বা কোনো একটা দায়িত্ব নেবেন, তখন আপনার চিন্তা হবে যে আপনার মেজরিটি কোন দিকে। এখন পাবলিক ফাংশনে কিন্তু আপনি 100% মন পাবেন না কারণ কাউকে, সবাইকে আপনি খুশি করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে যে মেজরিটি আমার কোন দিকে। তা এই যে আমরা যেটা এতদিন অবজারভেশনে ছিলাম বা যেই আমরা নিউজ পেয়েছি, সেগুলো আমরা যেগুলো রাষ্ট্র নির্বাচনের যেসব নিউজগুলো পেয়েছি, সেগুলো দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে নির্বাচন পেছনের পক্ষে। সেইটাই আপনার রাষ্ট্র নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কাজল ভাই, আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন গতকাল। তো এইখানে আমরা নিউজ পেয়েছি এবং জেনেছি যেটা, এখানে বিক্ষোভ হয়েছে, এনসিপি নেতা আক্তারের উপরে ডিম ছোড়া হয়েছে। এই বিষয়টা আপনি কি যদি একটু বলতেন। আচ্ছা, এটা আমি সুপ্রিয় দর্শক এবং খোকন ভাইকে বলছি, সেটা হচ্ছে আমি এই সেগমেন্টটা বলার আগে আপনার এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিই, তাহলে দর্শকরা বুঝতে সুবিধা হবে। প্রথমে বলে নিই যে নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকাল 3টায় প্রধান উপদেষ্টা পৌঁছান এবং থেকে বের হয়ে আপনার যে বিমানবন্দর থেকে বের হয়ে উনি ওনার নির্দেশিত হোটেলে চলে যান। ওখানে কোনো ঝামেলা হয়নি। সেটা হচ্ছে ওখানে যেই আপনি মঙ্গলবার দক্ষিণ ও মধ্য এশিয়া মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে উনি একটা তাৎক্ষণিক বৈঠক করে ফেলেন। ওনার শিডিউল কিন্তু অনেক প্যাক, ওনাকে অনেকগুলো বৈঠক করতে হবে। তো বৈঠকে উনি, আমরা যে কালকে আলোচনা করেছিলাম কি কি সাইড লাইনে বৈঠক হতে পারে, সেখানে তিনি বলছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এটা আবার রিপিট করেছেন। আর প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি প্রথমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ সময় সার্জিও গৌড় প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করেন এবং বাংলাদেশের সমর্থন, যুক্তরাষ্ট্রের সদস্যের কথা বারবার এটা মনে করে দেয় যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের পাশে তারা রয়েছে। এটা গেল প্রধান উপদেষ্টা আর কর্মসূচি। এখন আসি আপনার প্রশ্নের উত্তরে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন কিছু রাজনৈতিক নেতা, বিএনপি, জামাত, এনসিপির 4টি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা। তো যাওয়ার পরে সেখানে যেটা হয়েছে, আওয়ামী লীগ তো আগে থেকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল যে তারা বিক্ষোভ প্রদর্শন করবে শান্তিপূর্ণভাবে, কিন্তু ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়। এনসিপি নেতা আক্তার হোসেন যখন বের হয়ে আসেন, তার সাথে ছিল তাসনিম জারা, এনসিপি নেতার দুজন, তখন তাদের উপরে ডিম নিক্ষেপ এবং বিক্ষোভ উত্তপ্ত ভাষার স্লোগান, এবং আমরা ভিডিওতে দেখেছি যে যখন তার ডিম নিক্ষেপ এবং স্লোগান দিচ্ছিল, তখন এরাও রাস্তার একপাশে দাঁড়িয়ে এনসিপি নেতারা তারাও বিক্ষোভ পাল্টা স্লোগান দিচ্ছিল। কিন্তু ডিম এই নিক্ষেপের সময় আওয়ামী লীগের এক নেতা, আওয়ামী লীগের এক কর্মী নিউ ইয়র্কে তাসনিম যারা পোস্টে বলেছিলেন, এটাও বলেছেন যে তাদের নাকি গালিগালাজ, ওই যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। আপনি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের কর্মী নিউ ইয়র্কের মিজানুর রহমান, তার বাড়ি সিলেট, তাকে আটক করে পুলিশ। আপনার জ্যাকসন হাইটস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে, এ সময় তাকে হ্যান্ডকাপও পরা হয়। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনি জানেন, আমরা কালকে বলছিলাম যে
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ দেশ এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে আইন শৃঙ্খলা মানে অত্যন্ত কড়া। এসব বিষয়ে তারা কিন্তু জিরো টলারেন্স করে, তারা অনুরোধ করে, তারা সরাসরি গ্রেপ্তার করে নিয়ে যায়। তারা যখনই দেখে যে কোনো একটা শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত হতে যাচ্ছে, তখন যারা এগুলো করে তাদেরকে কিন্তু তাৎক্ষণিক গ্রেপ্তার করে, সে কাজটি করেছে। এখন এই যে ঘটনা ঘটে আপনার প্রেস সচিব কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলতে আত্মার উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারপরে এছাড়া আপনার এনসিপির বাকি নেতারা, আপনি যেটা বলেন তাসনিম, যারাও মন্তব্য করেছেন, ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেখছি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, হাসনাত আবদুল্লাহ সেও এটার প্রতিবাদ জানিয়েছে, নাহিদ ইসলাম এটারও তার প্রতিবাদ জানিয়েছে। আপনার আচ্ছা, এই হামলা বলবো না, বিক্ষোভ বলবো বা যেটাই বলবো, সেটা হচ্ছে এই ঘটনা আক্তার কি বলেছেন? আচ্ছা, এই প্রতিক্রিয়া আক্তার বলেছে যে এটা তো আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে না, পুরো দলের উপরে এটা করেছে, এবং আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, তাদের আচরণে উগ্র, তারা যে দেশে থাকুক না কেন আপনার উপরে হামলাটা, সে এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তারপরে আপনার তিনি সন্তোষ প্রকাশ করেছেন যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, প্রশংসাও করেছেন তিনি। কিন্তু তিনি এও বলেছেন, এই বলে সাবধান করেছেন তাদের যে আওয়ামী লীগের বিরোধী যে অবস্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা কোনো মতে পরিবর্তন হবে না। এবং জুলাই আন্দোলনের সময় যে আপনার সংঘর্ষ হয়েছে, যে ঘটনার যে বিচার চলছে, সে বিচারের তারা দাবি দাবা জানিয়েছে। তারা মূলত বলছে যে এইসব বিক্ষোভ বা ডিম নিক্ষেপ এগুলোতে আমরা ঘাবড়াবো না, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আপনার ওই যে এনসিপির বিভিন্ন নেতাদের, কয়েকজন নেতাদের আমরা ফেসবুক স্ট্যাটাসে দেখেছি যে এই হামলায় এই কিছু আসে যায় না, তাদেরকে দমানো যাবে না। তারা আগের অবস্থানে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অবস্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান, সেই অবস্থান সেটা অব্যাহত থাকবে। আচ্ছা, এখন কাসর ভাই, আমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে জানতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং ফেব্রুয়ারি প্রথম 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়ার কথা, রমজানের আগে। সে নিয়ে বিভিন্ন দল, বিশেষ করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এখন যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, তারা কিন্তু নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেনি, কিন্তু তারা ইন্টারভিউ নেওয়া শুরু করেছে, এবং তাদের একটা তালিকা অনেক রিপোর্ট আমরা দেখেছি, প্রায় 70% মানে 200 আসনেরও বেশি তারা সম্ভাব্য প্রার্থী মোটামুটি নির্বাচিত করেছে। এই নিয়ে তারেক রহমান কি বলছেন? উনি তো বিদেশে আছেন, ওনার কাছে কি বায়োডাটাগুলো যাচ্ছে, উনি কিভাবে সাক্ষাৎকার নিচ্ছেন, বা উনি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন কিনা, এই সম্বন্ধে কিছু বলেন। তো কাজল ভাই, আপনি জানেন যে সামনে আপনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে সব দলেরই প্রস্তুতি চলছে। তো জামাত শিবিরও প্রস্তুতি চালাচ্ছে, পাশাপাশি তাদের 5 দফা দাবি নিয়েও মাঠে আছেন। তো বিএনপিও সেই নির্বাচনের জন্য তারা জোরে সোরে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় আপনার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো প্রতিদিনই বা নিয়মিত কাজ করে যাচ্ছেন। উনি সম্ভাব্য প্রার্থীও বাছাই করছেন। তো পাশাপাশি এই প্রার্থীদের সঙ্গে তিনি মত বিনিময় করতেছেন, মতামত নিচ্ছেন কি করা যায়। তা আমরা যেটা জেনেছি যে উনি গতকাল 4টি সম্ভবত না, প্রথম দিনে বরিশালে 4টি আসনে উনি মত বিনিময় করেছেন, মানে বরিশাল বিভাগের 4টি আসন, বরিশাল বিভাগে। সেটা হচ্ছে বরিশাল আসনে, বরিশাল 2 আসন, বরিশাল 5, ঝালকাঠি 2 ও পটুয়াখালী 2, এই 4টি আসনে তিনি কারা প্রার্থী হতে পারে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে উনি মত বিনিময় করেছেন, তাদের মতামত জেনেছেন, কি তারও কথা বলেছেন, তিনিও শুনেছেন তারা কি বলেন, তাদের থেকে পরামর্শ নিয়েছেন। আমরা বিএনপির একটি স্থানীয় সূত্রে জেনেছি যে এই 4টি আসনের সম্ভাব্য প্রার্থীদের ঢাকার কার্যালয়েও ডেকেছেন, এবং তাদের সাথে কথা হয়েছে, কি হয়েছে। এখন এটা হচ্ছে, আমি মনে করি যে এটা ভালো। আপনি প্রার্থী হুট করে মনোনয়ন বাণিজ্য করে দিয়ে দিলেন, যে তাদের সাথে কথা হলো না, নির্বাচন করলো, নির্বাচনে ভালো ফলাফল আসলো না, আসলেও সেই প্রার্থী এলাকার জন্য কোনো কাজ করলো না, যোগ্যতার প্রশ্ন নিয়ে কথা উঠবে। তো এটা আমার মনে হয় মনোনয়ন দেওয়ার আগে সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলে নেওয়া, আলোচনা করে নেওয়া, এটা একটা পজিটিভ বিষয়। তাদের জনপ্রিয়তা যাচাই করা, তার একটু দেখে নেওয়া যে সে
কতটুকু পারবে কিনা, সেই জায়গার যোগ্য কিনা, এগুলো আমার কারণ হচ্ছে এক সময় তো অভিযোগ ছিল সব দলের বিরুদ্ধে যে যত বেশি টাকা দিবে মনোনয়ন সেই কিনবে। হ্যাঁ, এটা একটা অভিযোগ ছিল। সরকারে দেখেছি যে অনেক অযোগ্য লোককে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, প্রার্থীতে দেওয়া হয়েছিল। তাহলে আপনি বলছেন এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া, একটা গণতান্ত্রিক দলের জন্য এই ধরনের প্রক্রিয়া থাকা উচিত। যেমন একটা আসনে দেখা গেল 8 থেকে 10 জন প্রার্থী আছে, আমি তার সামাজিক অবস্থান বা যেটাকে আপনি বললেন অর্থ বেশি আছে বলে যে তাকে মনোনয়নটা দিয়ে দেয় এমন না, সবার সাথে কথা বলে যার জনপ্রিয়তা রয়েছে, যার গ্রহণযোগ্যতা রয়েছে সেটা যাচাই করে। হ্যাঁ, তারেক রহমান জানিয়েছেন যে এইভাবেই প্রত্যেকটা আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের এটা খুবই পজিটিভ একটা দিক করে উনি 300 আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলবেন। আমরা রাজনীতি বিষয় নিয়ে কথা বলছি, আরেকটি এটা আমাদের মনে হয় জনদুর্ভোগ, কিন্তু এর মধ্যে রাজনীতি আছে। হ্যাঁ, যেটা হলো আপনি জানেন, সারা দেশবাসী জানে যে গতকাল একটা বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি। আপনার ওই যে আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 71 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, সমস্যা নেই, আমাদের দরকার প্রয়োজন। ব্যবসা গরমও ছিল, হ্যাঁ সেটা কিছুটা কেটেছে, ব্যবসা গরম ছিল, কিন্তু বৃষ্টির পর বা বৃষ্টি অবস্থায় যে জলাবদ্ধতা, নগরবাসীকে যে কত জনদুর্ভোগে ভোগান্তিতে পড়তে হয় সেটা একটা বিষয়। সারা ঢাকা শহরেই দেখা গেছে জলাবদ্ধতা। আমি নিজে একটি অফিসে আসার সময় দেখেছি, একটি মেয়ে শিক্ষার্থী আসতেছে, মানে গলিতে তো পানি জমে গেছে, প্রায় ঢাকা শহরের প্রত্যেকটা গলিতে, কিছু গলি ছাড়া পানি জমে গেছে। সে আসার সময় হেঁটে সে দেখে আসতেছিল, একটা মেইন হলের গর্তের মধ্যে সে পড়ে যায়। সবাই আমরা আশেপাশের লোকজন উঠানোর পরে জানতে পারে যে মেয়েটির পরীক্ষা। এখন পরীক্ষা অবস্থায়, এখন সে বাসায় যে কাপড় চোপড় চেঞ্জ করবে নাকি পরীক্ষা হলে ওই অবস্থায়, হ্যাঁ এখন পরীক্ষা তো ঠিক টাইমে দিতে হবে। হ্যাঁ, তাহলে না হলে পরীক্ষা সে দিতে পারবে না, তাকে ঢুকতে দেবে না। তো এখন তখন দেখলাম ওর মাকে বকতেছে যে তুই দেখোস না এটা বলে, তো বলে যে আম্মুকে আমি এই অবস্থায় বাসায় যাব, স্কুলে যাব পরীক্ষা দিতে, না পরীক্ষা যেতেই হবে। সে একটি অটো ডেকে পরীক্ষা হলে নিয়ে, তাহলে এই বাচ্চাটা দেখেন অসুস্থ হয়ে যেতে পারে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমার মনে হয় রাজধানীতে আরো অনেক এরকম ঘটনা ঘটেছে। আমি যেটা বললাম, কারণ এই যে বললাম যে এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে, সেটা হচ্ছে আপনার ওই খোরাখুরি রাস্তা সংস্কার এই বর্ষা সিজনে করতে হবে কেন বলেন আমার? আচ্ছা, আপনার সারা বছর কি ঘুমান? আসলে সিটি কর্পোরেশন গুলো আমরা ঘুমিয়ে থাকি। সিটি কর্পোরেশন বলেন, টেন্ডার বাজ গুলার বলেন, যারা রাজনীতির লোকরা আছেন, ঠিকাদার আছেন, রাজনীতির পরিচয় তারা ঠিকাদার নেন, তারা কাজগুলা নেন। কাজগুলো আল্লাহর রাস্তায় আপনার শুষ্ক মৌসুমে, শীতে বা শুষ্ক মৌসুমে শেষ করেন। আপনাদের সকল কাজ টনক নাড়ে আপনার বর্ষার সিজনে মানুষের দুর্ভোগ আরো বাড়াইতে না। এই যে আমার পকেট দেখছেন না, আমি একজন টেন্ডার করি। এবার আমি মূল ঘটনায় আসি। কালকের ঘটনাটা আপনি সম্পূর্ণ বলে দিলেন। মানে 3.5 ঘন্টার যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা স্বাভাবিক, যে কোনো দেশে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। বৃষ্টির পরে পানিটা কিভাবে ঢাকা শহরের বাইরে থেকে, ঢাকা শহর থেকে বেরোয় বুড়িগঙ্গা যাবে বা অন্যান্য শাখা নদীতে যাবে। আপনি তো মিয়া নদী দখল করে আপনার অট্টালিকা বানাইছেন, আপনি নদী দখল করে আপনি মার্কেট বানাইছেন। গুলশান, আপনি আমাদের সামনে, আমাদের অফিস যেহেতু বনশ্রীতে, আপনি বেশি দূর যেতে হবে না, গুলশান দেখেন কত বড় একটা লেক ছিল, আস্তে 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 দখল করতে করতে সরু একটা গুলশানের দিকে আপনি আরো পাশে আসেন নড়াই নদী, আফতাবনগর এবং বনশ্রীতে যে একটা খাল, এখন খাল হয়ে গেছে, এটা একটা নদী, নড়াই নদী। এই নদীটা কি অবস্থা ছিল, এখন ছোট একটা খালের রূপ নিয়েছে। আমি যদি প্রশ্ন রাখি সবার কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যে কোথায় গেল ঢাকার 15টি নদী ও 75টি খাল? এখন ঢাকা সিটি কর্পোরেশনের আপনি যদি পুরাতন মানচিত্র বের করবেন, দেখা যায় এখানে খাল আছে, এখানে খাল, আপনি 20 তলা বিল্ডিং দেখবেন, এখানে খাল কোথায় গেল? হয় কি ছোট ছোট খাল আস্তে আস্তে এলাকাবাসীকে দিয়ে ময়লা ফেলা ওই জায়গায়, ময়লা ফেলে আস্তে আস্তে ডাম্প করতে করতে ওটা দখল হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক এই দলের ব্যানারে এগুলা দখল হয়, খাস জমি হিসেবে দখল। তারপর আপনার অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর শহর হওয়ার কথা ছিল এই ঢাকা সিটি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পৃথিবীর সবচেয়ে নোংরা দূষণের শহর বলা হয় রাজধানী ঢাকাকে। বায়ু দূষণ, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, সব দূষণই আমাদের রাজধানী। আমরা আগে দেখেছি, এখন তো 1 বছর ধরে সিটি কর্পোরেশনের কোনো মেয়র নাই, কিন্তু আগে যারাই মেয়র ছিল
খুবই গলাবাজি যে আমি রাস্তা প্যারিস শহরের মতো করে দেব, আমি রাস্তা ইউরোপের কান্ট্রির মতো করে দিব, কোনো জলাবদ্ধতা থাকবে না। এবং আমরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচনের আগে সব করে ফেলে, এই জন্য নির্বাচনের পরে কিছু করতে পারে, মুখে সব করে ফেলে তো কাজে কিছু পারে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই পলিটিক্স অনুষ্ঠানে একটু দীর্ঘায়িত হয়েছে, এই জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আশা করছি যে আপনারা পুরো অনুষ্ঠানটা জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বাংলাদেশের রাজনীতি, এই সামাজিক, অর্থনীতি যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান আমাদের কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।